আমাদের জন্মের পর যখন গল্প শুনতে শুরু করি আমরা, সেখান থেকেই তো আমাদের আগ্রহ তৈরি হয় সাহিত্যের ওপর। একদম প্রথমে তখনও হয়তো জানি না যে সেগুলো আমাদের ভারতবর্ষের দুটি মহাকাব্য। পরে জানি যে আমাদের দুটি মহাকাব্য রয়েছে, মহাকাব্য দুটি, রামায়ণ এবং মহাভারত। আমরা প্রথমে গল্পের মাধ্যমে শুনি, তারপর পড়ি আমাদের মাতৃভাষায়। উপেন্দ্র কিশোরের ছেলেদের রামায়ণ আর ছেলেদের মহাভারত, এগুলো দিয়ে আমার মহাকাব্যের ওই পথ চলাটুকু শুরু হয়েছিল। এগুলো কিন্তু বাংলায় লেখা নয়, আমরা পড়ছি বাংলায়, শুনেছি বাংলায়। আজকে সাহিত্য কথায় কথা বলবো অনুবাদ সাহিত্য নিয়ে, এবং সেই কারণে আমার একদম প্রথম মনে হলো সংস্কৃতে লেখা এই মহাকাব্যের কথা। এরপর তো আমরা থেকেছি বহু কাল ব্রিটিশ শাসনে ইংরেজি ক্লাসিকের ওপর, এবং সত্যি সেগুলো বিশ্বের সেরা ক্লাসিক বলা যেতে পারে। আমরা ছোটবেলা গালিভার ট্রাভেলস পড়ছি, একদমই। আমরা রবিন হুডের সেই বিশাল ক্যারিশমা নিয়ে আমরা প্রচন্ড উৎসাহী হচ্ছি। একটু বড় হতে হতে আমরা শার্লক হোমসে ওয়াটসন হয়ে উঠছি কখনো কখনো মনে মনে। তো এগুলো সবই তো অনুবাদে। অনুবাদ সাহিত্যের কথা বলতে গিয়ে আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি লেখিকা, সম্পাদিকা এবং অবশ্যই শিক্ষিকা সংযুক্তা দাসকে। নমস্কার। সংযুক্তা, আজকে আমাদের এই সাহিত্য কথা অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। কথা হচ্ছে অনুবাদ সাহিত্যের কথা। এই অনুবাদ সাহিত্যের সঙ্গে আপনারও যে পরিচয়, সেটার কথা আগে একটু জানতে চাইবো। আমার বাবা মার কথা প্রথমেই আসবে। বাবা মাকে আমি যবে থেকে জ্ঞান হয়েছে অবসর সময় সব সময় তাদের আমি বই হাতে নিয়ে দেখেছি, অথবা রবীন্দ্রসঙ্গীত শুনতে। সেই সময় আমাদের পুরনো একটা টেপ রেকর্ডার হয়তো আমাদের সবার বাড়িতেই ছিল, সেখানে জ্ঞান হতেই শুনছি ওই শ্যামা নৃত্যনাট্য, সেটা হচ্ছে। তার পরবর্তীকালে আমার জন্মদিনে, প্রত্যেকটা জন্মদিনে আমি আর কিছু পাই না পাই, বাবা মার কাছ থেকে প্রচুর বই পেতাম। তা সেই প্রথম পাওয়া বই ছিল আমার উপেন্দ্র কিশোর সমগ্র। সেই উপেন্দ্র কিশোর সমগ্রতে প্রথম আমি ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত শুধু নয়, আরো কিছু নতুন জিনিস পেলাম। গ্রিক এবং রোমান মাইথোলজির ছোট 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 গল্পগুলোকে যেভাবে তিনি একদম ছোটদের মতো করে, সেখানে আমরা মাতারিকির কথা পড়ছি, তারপরে আরো বিভিন্ন ওই যে পাথর ঠেলে ঠেলে ওপরে তুলছে, আবার পাথরটা গড়িয়ে পড়ছে। তখনকার সব নামগুলো হয়তো আমার মনে থাকছে না, কারণ তখন খুব ছোট, নামগুলো সব গুলিয়ে যাচ্ছে, এই গল্পের সাথে ওই গল্প, সেই গল্পের সাথে। এই উপেন্দ্র কিশোরের কথা বলতে এইগুলো শুনতে শুনতে আমার সুকুমার রায়ের কথা মনে পড়লো। হারকিউলিসের পরিচয়টা বোধহয় আমরা সুকুমার রায়ের কাছেই পাই। এবং এই যে গ্রিক এবং রোমান মাইথোলজি পাচ্ছি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত পাচ্ছি, তার সঙ্গে ছিল ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত। এইগুলো পড়তে পড়তেই কিন্তু আমাদের অনুবাদ সাহিত্যের সঙ্গে অজান্তেই পরিচয় ঘটে যাচ্ছে। তারপরে দেখলাম আমাদের বাড়িতে একটা মিনি বুকের কালেকশন ছিল। তখন মিনি বুক এই শব্দটাও জানতাম না। দেখতাম ছোট্ট ছোট্ট কিছু বই, খুবই আকারে ছোট্ট, এবং বইটার হয়তো শুধু মূল বিষয়টা সেখানে দেওয়া আছে। সেখানে আমি প্রথম ইলিয়াড এবং ওডিসির হদিশ পাই, এবং তার সঙ্গে আরো একটি বই পাই যেটা অনেক পরে এসে, আমি যখন মাস্টার ডিগ্রি করছি ইংরেজি সাহিত্যে, তখন সেই বইটা আমি মূলটা পড়বার সুযোগ পাই। বইটা ছিল ইবসেনের দ্য ডলস হাউস। সেইটা যখন পুতুলের ঘর বাড়ি সম্ভবত নাম ছিল বইটার অনুবাদ, ছোট্ট মতো বইটা, দেখতেও খুব মজার মিষ্টি মতো ছিল, ছোট মানুষদের আগ্রহ সঞ্চার করার জন্যই হয়তো। সেইটা পড়েছিলাম। পরবর্তীকালে যখন আমি আমাদের মাস্টার ডিগ্রিতে স্পেশাল পেপারে ইউরোপিয়ান সাহিত্য আমি বেছে নিয়েছিলাম, তার মধ্যে অনেক বিকল্প ছিল, আমেরিকান সাহিত্য ছিল, আফ্রো আমেরিকান সাহিত্য ছিল। তা আমার কেন জানি না ইউরোপিয়ান সাহিত্যটা খুব মন টেনেছিল। সেখানে আমরা চেকভ পড়ছি, টলস্টয় পড়ছি, দস্তয়েভস্কি পড়ছি, এবং সেই যে ইবসেন পড়েছিলাম ছোটবেলায়, সেটা আবার ফিরে আসছে, এবং এখন মূল টেক্সটটা আমি পড়ছি। তা এই যে জার্নিটা, ছোট্টবেলায় ওই অনুবাদের সঙ্গে পরিচয়, এবং তারপরে যখন বাবার সাথে লাইব্রেরি যাচ্ছি, লাইব্রেরিতে গিয়ে একটার পর একটা বিশ্ব সাহিত্যের মণিমুক্তের সঙ্গে পরিচয় ঘটছে, এইভাবেই ধীরে ধীরে কিন্তু অনুবাদের প্রতি ভালোবাসাটা জন্ম নিল নিজের অজান্তেই। শ্রোতা বন্ধুরা ভাবছেন সংযুক্তার সাথেই কেন অনুবাদ সাহিত্যের কথা বলতে বসলাম। আসলে সংযুক্তাও অনুবাদক, ওর অনুদিত বই আমরা কিন্তু পড়ছি এখন অনুবাদ সাহিত্য হিসেবে। এই যে সাহিত্যিক হিসেবে এবং সেটা অনুবাদক হিসেবে যখন বই প্রকাশ হচ্ছে, এই সাহিত্যে আসাটা, অনুবাদ সাহিত্যে আসার ভালোবাসাটা কোথা থেকে? আসলে আমি মূলত পাঠক। আমি সাহিত্যিক শব্দটা আপনি বললেন ঠিকই, সাহিত্যিক আমি একেবারেই নই। সাহিত্যিক অনেক বড় শব্দ, সেই জায়গায় আদৌ কোনোদিন পৌঁছতে পারবো কিনা আমি জানি না। একটু লেখালেখির চেষ্টা করি, এইটুকুই। আর অনুবাদটা শুরু হয়েছিল খুব অদ্ভুত
অদ্ভুতভাবে আমাদের সবারই খুব প্রিয় কবি শঙ্খ ঘোষ, উনার অনুবাদে আমি পাবলো নেরুদার একটি কবিতার বই পড়েছিলাম। সম্ভবত কেউ আমাকে উপহার দিয়েছিলেন, সেই বইটা আমি পড়ে আমার প্রথম পাবলো নেরুদার কবিতার প্রতি খুব আগ্রহ জন্মায়। এবারে আমি আন্তর্জাল ঘেটে প্রথম দিকে বই পাইনি, তারপরে বই পেলাম। এবার সেইগুলো পড়ার পর থেকে আমি নিজেই ডায়েরির পাতায় অল্প স্বল্প নেরুদার কবিতা অনুবাদ করতাম। এটা কিন্তু কোনো বাণিজ্যিক কারণে বা কোথাও আমি পাঠাবো, ভালোবাসার কারণে একদমই। তার কারণ আপনি জানেন নিশ্চয়ই যে ভারতবর্ষ সমস্ত যে আন্তর্জাতিক চুক্তিগুলো রয়েছে অনুবাদ মেধাস্বত্ব সংক্রান্ত, তার প্রত্যেকটারই স্বাক্ষরকারী, এবং সেই জন্য আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় অনুবাদের ক্ষেত্রে। কাজেই পাবলো নেরুদার কবিতা এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেনি। আমরা এটা কপিরাইট লঙ্ঘন করে, মানে এটা যদি এখন আমি অনুবাদ করতে যাই, হয় আমাকে অর্থ দিয়ে কপিরাইট নিয়ে সেটার অনুবাদ করতে হবে, যেটা অত্যন্ত খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ একটা পদ্ধতি, অথবা আমাকে আইন লঙ্ঘন করে কাজটা করতে হবে, যেটা কখনোই কাম্য নয়। আমি নিজের মনের ইচ্ছায় ওটা করতাম, করতে ভালো লাগতো, কবিতা পড়তে ভালো লাগতো এবং অনুবাদগুলোও করতে ভালো লাগতো। এরকম করতে করতে তারপর আমি যে সম্পাদনা সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে বিভিন্ন কাজের সূত্রে আমাকে কখনো কখনো অনুবাদের কাজ করতে হতো। করতে করতেই আমাদের প্রধান সম্পাদক, সম্ভবত উনার মনে হয়েছিল যে আমি এই কাজটা করতে পারবো। প্রথম আমার কাজ হচ্ছে সহস্র এক প্রেত রজনী, আলেকজান্ডার দুমার। তার আগে অবধি কিন্তু আলেকজান্ডার দুমার লেখা আমি পড়েছি, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো পড়েছি, থ্রি মাস্কেটিয়ার্স পড়েছি, সম্ভবত হেমেন্দ্র কুমার রায় অনুবাদ করেছিলেন। কিন্তু সেই দুমার লেখা যে ভৌতিক বা হরর গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, এবং সেটা আমি করব, এটা আমি কখনো ভাবতে পারিনি। এটা আমি করতে পেরেছি এবং পাঠক সেটা পছন্দ করেছেন, তার জন্য আমি সর্বান্তঃকরণে কৃতজ্ঞ সকলের কাছে। এরকম একটা উপন্যাস বেছে নেওয়ার কারণটা কি ওই ছোটবেলার একটা ভালোবাসার কথা শুনছিলাম সেখানে প্রতীত রয়েছে? হ্যাঁ, এটা তো একটা কারণ বটেই। তার সঙ্গে সঙ্গে দুমাকে বিশ্ব সাহিত্যে মানুষ মূলত চেনে অ্যাডভেঞ্চার লেখক হিসেবেই। তার যে এই দিকটাও রয়েছে, এই বিষয়টাও রয়েছে, তিনি ভৌতিক কাহিনী লিখেছেন, এবং এই বইটাতে শুধু ভৌতিক নয়, ওই ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ের, এখানে শুধু ভূত প্রেতাত্মা এইগুলো বিষয় নয়, মানুষ যে কিভাবে পরস্পরের জীবনে আতঙ্কের পরিবেশ, আতঙ্কের পরিস্থিতি নিয়ে আসতে পারে, মানুষের নৃশংসতা যে কিভাবে আতঙ্ক জন্ম দিতে পারে, এগুলোও উপজীব্য। তাহলে এটার মধ্যে বেশ কিছু স্তর ছিল যেটা আমাকে আকর্ষণ করেছিল, এবং আমার ইতিহাস খুব পছন্দের বিষয়। যদিও আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছি, কিন্তু ইতিহাস ভীষণ ভালো লাগে বলে সেই সময়কার ওই ইতিহাস যে দিকগুলোর কথা সেভাবে উঠে আসে না। আমরা ফরাসি বিপ্লবকে সবসময় একটা উজ্জ্বল আলোয় দেখি, লিবার্টি, ফ্রেটার্নিটি, একদম এই কথাগুলো আমরা বলি, কিন্তু ফরাসি বিপ্লবের পরবর্তী সময় একরকমের কথায় কথায় মানুষকে যেভাবে টার্গেট করে তাদের একদম হত্যা করে রক্তের স্রোত বইয়ে দেওয়া হয়েছিল, পথে ঘাটে রক্তের নালা বয়ে যেত, সেই ঘটনাগুলোর কথা হয়তো আমরা জেনে উঠি না। শ্রেণী শত্রু হিসেবে একদলকে, মানে আমার বিরুদ্ধে কথা বললেই সে শ্রেণী শত্রু, এবং তাকে মেরে ফেলাটাই, তাকে এলিমিনেট করে দেওয়াটাই একমাত্র উপায়। এই যে ঘটনাগুলো, এইগুলো সেভাবে আমরা জানতাম না, এটা আমাকে খুব আকর্ষণ করেছিল। তারপর পথ চলা শুরু, তার পরবর্তী মানে অনুবাদ দোক হিসেবেই ভালোবাসাটা সাহিত্যের সঙ্গে। একদমই, এটা বোধহয় আমাদের সবারই ছোটবেলা, কারণ আমাদের ছোটবেলায় আমাদের কাছে বই পড়াটাই ছিল প্রধানত বিনোদনের জায়গা। একদমই। অনুবাদ সাহিত্যের সাথে আমাদের যে পরিচয় হয়েছিল, কি ধরনের অনুবাদ ভালো লাগতো? আমার আসলে বইয়ের ক্ষেত্রে কোনো বাছাবাছি কোনোদিন ছিল না। যেমন আমি লুকিয়ে বাবা মায়ের লাইব্রেরি থেকে আনা বা বাড়িতে থাকা শারদীয়া পত্রিকা লুকিয়ে লুকিয়ে পড়ে ফেলতাম। হয়তো কিচ্ছু বুঝতাম না, কিন্তু পড়ে ফেলতাম, এবং মা হয়তো কোনো সময় দেখতে পেলে একটু বকাবকি করতেন, কিন্তু বাবা দেখেও বলতেন ঠিক আছে পড়ো, কিছুই বুঝবে না, পড়ো, একটা সময় নিজেই বুঝে যাবে কোনটা ভালো সাহিত্য কোনটা খারাপ সাহিত্য। আমার বাড়ির বই পড়ার পরিবেশটা ছিল ঠিক এরকম। তা সেই সময় আমি ভৌতিকও পড়তাম, আমি অ্যাডভেঞ্চারও পড়তাম, আমি সদাশিব পড়তাম, আমি ব্যোমকেশ পড়তাম, আবার তার সঙ্গে সঙ্গে ব্রাম স্টোকারের অনুবাদও পড়ছি, লীলা মজুমদারের করা বিভিন্ন বইয়ের যে অনুবাদ, বিশ্ব সাহিত্যের সেরা যে উপন্যাসগুলো, সেইগুলো পড়ছি, পরবর্তীকালে মেরি শেলি পড়ছি। এই সমস্তগুলো পড়তে পড়তে এখানে এই যে আমাদের ছোটবেলায় আর একটা বিরাট সম্ভার ছিল সোভিয়েত দেশের, এটার কথা আমি আসতে যাচ্ছিলাম, যে পুজোর সময় বিশেষত আমরা এই বইগুলো সংগ্রহ করতাম। আমার একটা অসম্ভব প্রিয় বই আছে,
হচ্ছে ননী ভৌমিকের অনুবাদ করা আলেকজান্ডার বেলায়েভের উভচর মানুষ। এই বইটা আমি সারা জীবনে যে কতবার পড়েছি। একটি ছেলে, একজন পাগল বৈজ্ঞানিক, তিনি বিভিন্ন প্রাণীর সাথে অন্য প্রাণীর ক্রস ব্রিড করান বা মিলিয়ে মিশিয়ে এর কানের সাথে ওর মাথা জুড়ে দেন। এই রকম করতে করতে তিনি একটি ছোট বাচ্চাকে উভচর বানিয়ে তুলেছেন তার বাবার কাছ থেকে কিডন্যাপ করে। এবার সেই যে উভচর মানুষের গল্পটা, সেই ছেলেটি বড় হয়ে ওঠে, একটি মেয়ের প্রতি সে আকৃষ্ট হয়, মেয়েটিও তাকে পছন্দ করে, কিন্তু এই যে অদ্ভুত একটা জীবন, অর্ধেক সময় ছেলেটি জলে থাকে, অর্ধেক সময় তার সাথে দেখা করতে আসে, এবং যত বেশি সময় সে ডাঙায় থাকে তত তার কিন্তু জলের যাওয়ার প্রবণতা বেড়ে যায়, কারণ তার শরীরে কষ্ট হতে থাকে। তার শরীরে ফুসফুসের সাথে সাথে ফুলকাও রয়েছে, যেগুলোতে তার যন্ত্রণা হয়। এই যে অদ্ভুত একটা গল্পটার যে কনসেপ্টটা, এটা আমাকে একটা মানুষের দ্বন্দ্ব, জীবনের যে দ্বন্দ্ব, সে ভালোবাসাকে বেছে নেবে না জীবনকে বেছে নেবে, সে নিজের পালক পিতাকে বেছে নেবে না সত্যিকারের পরিবারকে বেছে নেবে, সে জল বেছে নেবে না ডাঙা বেছে নেবে। এই যে দ্বন্দ্বটা, এটা আমার ওই তরুণ বয়সে, একদম কম বয়সে তখন যেরকম আমাকে প্রভাবিত করেছিল, পরবর্তীকালেও বইটা পড়ে আমি একই রকমের আনন্দ পেয়েছি। এবং বর্তমানেও বইটা আমি আমার মেয়েকেও কিনে দিয়েছিলাম, সেখান থেকেও নিয়ে আমি মাঝে মাঝে পড়ি। এই প্রসঙ্গে বলি, আমি আমার লাস্ট যে বইটা প্রকাশিত হয়েছে সেটা রাশিয়ান হরর অমনিবাস। তাতে আমার অত্যন্ত সৌভাগ্য যে সেই আলেকজান্ডার বেলায়েভেরই একটি অন্য গল্প আমি অনুবাদ করার সুযোগ পেয়েছি। অনুবাদ বিষয়টা তো কখনোই ভাষান্তর যখন করা হয়, এক দেশের প্রচলিত যে সমস্ত বিষয়গুলো থাকে তার সাথে আরেকটি দেশের অনেক তফাৎ হয়ে যায়। একদম ঠিক আমরা যেভাবে খেতে বসতে অভ্যস্ত, ইউরোপের মানুষরা সেভাবে খান না। এই যে বিষয়গুলো অনুবাদের সময়, অনুবাদ কতটা শক্ত, সেই খানের যে পরিস্থিতি সেটাকে আমার ভাষায় রূপান্তর করে দেওয়া। দেখুন, আমার মনে হয় অনুবাদ শুধু ভাষা পরিবর্তন নয়, অনুবাদের প্রকৃত অর্থ আমার কাছে দুটো। একটা হচ্ছে সেই বিষয়টা মূল ভাষার লেখক যে পরিস্থিতিতে, যে পরিবেশে বসে, যে সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক কাঠামোয় দাঁড়িয়ে বিষয়টি লিখেছেন, সেইটাকে অনুভব করা। সেটাকে যদি আমি অনুভব করতে না পারি, তাহলে আমি আমার ভাষায় প্রাঞ্জলভাবে সেটাকে প্রকাশ করতে পারবো না। এর জন্য যখন আমি অনুবাদ করেছি দুটো বই, দুটোর ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। সেই সময়কার ইতিহাস বেশ কিছুটা গভীরভাবে পড়তে হয়েছে। তার কারণ, বিশেষ করে রাশিয়ান হরর অমনিবাসের ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে 8টি মোট উপন্যাস বা গল্প রয়েছে, যার 4টি বলশেভিক বিপ্লবের আগে এবং 4টি তার পরবর্তী সময়ে, রুশ বিপ্লবের আগের এবং পরবর্তী সময়ে ভাগ করা রয়েছে। এবার আগের এবং পরবর্তী সময়ের আতঙ্কের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রথম দিকে আমরা দেখছি ভূত, প্রেত, নানান রকমের, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফিজিক্যাল হরর। এই ফিজিক্যাল হররের উপস্থিতি প্রথম দিকের উপন্যাসগুলোই বা গল্পগুলোই অত্যন্ত বেশি। আর পরবর্তী সময়ে আসছে মানুষের ওপর মানুষের অত্যাচার, সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক হরর, এবং নানান রকমের মানুষের ওপর উৎপীড়ন, নির্যাতন, সেই সংক্রান্ত যে হরর। শুধু তাই নয়, যেটা আমরা নাৎসি জার্মানিতে যেরকম দেখেছি যে মানুষের ওপর বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা, সেই রকমের একটি উপন্যাস বলবো না, এটা নভেলা বা বড় গল্প। সেটাতে আমরা দেখছি একজন মানুষের সাথে একটা ইঁদুরের তার সত্তার এক্সচেঞ্জ হচ্ছে, একজনের সত্তাটাকে আরেকজনের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং তার জন্য কাকে ধরে নিয়ে আসা হচ্ছে? মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত একজন আসামিকে, যার জীবনের কোনো মূল্য নেই, তার মূল্য শুধুমাত্র একটি এক্সপেরিমেন্টের সাবজেক্ট হিসেবে। তাহলে এইখানে একই সাথে বডি হরর যেমন রয়েছে, তেমনি সাংঘাতিক একটা ট্রমা বা সাইকোলজিক্যাল হরর রয়েছে। তা এই বিষয়গুলো একটু সেই সময়কার ইতিহাস না পড়লে, সেই সময়কার সমাজের যে পরিস্থিতি, মানুষের যে পরিস্থিতি, তার মধ্যে একটু ডুব না দিলে এই জিনিসগুলোকে নিজের ভাষায় ফুটিয়ে তোলা যাবে না। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, শুধুমাত্র একটি বাক্য থেকে অন্য বাক্যে, ইংরেজি থেকে বাংলায় বা রাশিয়ান থেকে ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলায়, এইভাবে যে রূপান্তর, সেটা নয়। সহজ সাবলীল একটা ফ্লো বা একটা বহমানতা থাকতে হবে ভাষার মধ্যে। এটা আমার মনে হয়। আমি যখন অনুবাদ করি, আমি চেষ্টা করি যেভাবে আমি বাংলা লিখি ঠিক সেইভাবেই আমি অনুবাদটা করব, যাতে কখনোই কৃত্রিমতা বা আড়ষ্টতা ভাষায় না থাকে।
এর জন্য কি কোনো প্রশিক্ষণের দরকার হয়েছে, বা কোন অনুবাদকরা প্রভাবিত করেছেন? আমার ক্ষেত্রে বলবো আমি সব থেকে বেশি প্রভাবিত দুজনের দ্বারা। একজন হচ্ছে ননী ভৌমিক, যিনি একজন কিংবদন্তি রাশিয়ান সাহিত্যের অনুবাদের ক্ষেত্রে, যিনি সরাসরি রাশিয়ান ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন, এবং আমরা জানি তিনি দীর্ঘ জীবন রাশিয়ায় কাটিয়েছিলেন। এবং তার অনুবাদের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, তাহলে তিনি রাশিয়ার আত্মা, তার যে সুরেলা ছন্দ, সেইটাকে ধরেছিলেন এবং সেইটাকে সুললিত বাংলা গদ্যে তিনি রূপান্তর করেছিলেন। এটা আমাকে ভীষণ প্রভাবিত করেছে। তার সঙ্গে বলবো আমার পরম প্রিয় একজন সাহিত্যিক, যার মৌলিক লেখা এবং অনুবাদ একইভাবে আমি পছন্দ করি, তিনি লীলা মজুমদার। এই দুজনের লেখা আমাকে সব থেকে বেশি প্রভাবিত করেছে। তবে না, প্রশিক্ষণ আমি কিছু নিইনি, যেহেতু আমি বাংলা পড়তে ভীষণ ভালোবাসি, বাংলাই মূলত পড়ি, এবং পেশাগতভাবে বা স্কুল কলেজের পড়াশুনো, মাস্টার ডিগ্রি সবই আমার ইংরেজি সাহিত্যে। আমি স্কুলেও ইংরেজি পড়াই, ইংরেজি ভাষা এবং সাহিত্যের শিক্ষিকা। সেই ক্ষেত্রে দুটো ভাষায় হয়তো কিছুটা আমার যেটুকু দখল রয়েছে, যেটুকু আমার জ্ঞান রয়েছে, সেই অনুযায়ী আমি চেষ্টা করি অনুবাদটা করার। আমরা মূলত অনুবাদ সাহিত্য বলতে প্রথমেই আমাদের মনে আসে যে ইউরোপিয়ান সাহিত্যের কথা বা আমেরিকান সাহিত্যের কথা, যেগুলো আমরা পড়েছি, মানে ইংরেজি সাহিত্য ছাড়াও বাকিগুলো আমরা ইংরেজিতে অনুবাদ থেকেই অনুবাদ করা হয়েছে হয়তো। এই সময়ের যে ছেলেমেয়েরা, আমাদের সময় আমরা বাংলা মাধ্যমে পড়েছি, আমাদের কাছে বাংলা পড়াটাই অনেক বেশি সহজ ছিল। এই সময়ের ছেলেমেয়েরা ইংরেজি পড়তে অনেক বেশি অভ্যস্ত হয়, বিশেষ করে একটু শহুরে মধ্যবিত্ত সমাজের যে ছেলেমেয়েরা। এই সময়ে দাঁড়িয়ে অনুবাদ সাহিত্য কতটা প্রাসঙ্গিক? অনুবাদ সাহিত্য সবসময় প্রাসঙ্গিক থাকবে। অনুবাদ সাহিত্য মানে তো শুধু বাংলা অনুবাদ নয়, বিভিন্ন ভাষার অনুবাদ। অনুবাদ অর্থই হলো দুটো সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন, একটা সেতু বন্ধন। শুধুমাত্র ভাষা থেকে ভাষায় রূপান্তর নয়, একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতিতে রূপান্তর। যেমন আমরা যখন যদি লাতিন আমেরিকান সাহিত্য, সেটার যদি আমরা অনুবাদ দেখছি সেখানের সাহিত্যের যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথাই যদি বলি, তার লেখার যে ম্যাজিক রিয়েলিজম, সেটা যখন বাংলায় অনুবাদ হচ্ছে, বাংলার যে পরাবাস্তবতা বা সার রিয়েলিজম যেটা আমরা বলি, সেইটা দুটো ওতপ্রোতভাবে মিশে যাচ্ছে। তাহলে সবাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যে যতই ইংরেজি ভাষায় দক্ষ হন না কেন, হয়তো নাও পড়ে উঠতে পারেন, এবং তার কাছে যদি মনে হয় কেউ ইংরেজি ভাষা এবং মাধ্যমে পড়াশুনো করেছেন, কিন্তু তারপরেও তার যদি বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা একই রকম থাকে, তাহলে তিনি মনে করতেই পারেন যে হ্যাঁ, আমি ওই ভাষায় পড়েছি, আমি নিজের ভাষাতেও এটা পড়ে দেখব, এবং দুটোর আমি তুলনামূলক একটা আলোচনা করে দেখব, বা আমার কোনটা বেশি ভালো লাগছে। যেমন আমি খুব সাম্প্রতিক সময়ে জেরোম কাফকা জেরোমের একটি অনুবাদ অভিক মোহন দত্ত করেছেন, 3 Men in a Boat। এটা আমরা সবাই জানি, খুব বিখ্যাত, এবং মন্টমোরেন্সির কথা আমরা কে না পড়েছি। আমাদের এটা পাঠ্যতেও ছিল একাদশ দ্বাদশে, এবং পরবর্তীকালে আমি ক্লাসে পড়িয়েছি, এবং মূল যে গ্রন্থটা সেটাও পড়া রয়েছে। তারপরেও এত লুসিড, এত সাবলীল, এত সহজ এবং সরস অনুবাদক করেছেন যে সেটা পড়তে গিয়ে আমি বইটা নামাতে পারছিলাম না। তাহলে এটাই, আমি ইংরেজি ভাষা সাহিত্যের ছাত্রী এবং শিক্ষিকা হয়েও, মূল সাহিত্যটা পড়েও এখনো কিন্তু আমার বাংলাটাও ভালো লাগছে, অনুবাদটা ঠিক সমভাবে আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। এখনকার প্রজন্মের ক্ষেত্রে বই পড়ার প্রবণতা, আমরা সবাই জানি মোবাইল ফোনের কারণে তাদের বইয়ের প্রতি একটা অনীহা বেশ কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে, কিন্তু তাও বলবো এখনো আমাদের হতাশ হওয়ার সময় আসেনি। এখনো প্রচুর ছেলে মেয়ে আছে যারা বই পড়ে, এবং যারা বই পড়ে তাদের বেশ কিছুটা অংশ বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী। এটা শিক্ষিকা হিসেবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তারা যখন লাইব্রেরিতে গিয়ে একটা বই খোঁজে, গ্রামাঞ্চলের লাইব্রেরিতে কিন্তু ইংরেজি বই সুপ্রতুল নয়, সেক্ষেত্রে তারা বাংলা বই বেছে নেয়, এবং অনেক ক্ষেত্রেই তাদের হাতে উঠে আসে অনুবাদ সাহিত্য। এইভাবেই তারা হয়তো পরবর্তীকালে আরো বেশি বিদেশি সাহিত্য পড়ার দিকে আকৃষ্ট হয়, এবং হয়তো আমরা আশা করতেই পারি কোনো এক সময় এই অনুবাদটা পড়ার পর অনুপ্রাণিত হয়ে তারা মূল ভাষায় মূল টেক্সটটা পড়বে। আরো একটা কথা বলার রয়েছে, আমরা এই বিদেশি সাহিত্যের কথা বলছি, কিন্তু আমাদের ভারতবর্ষ তো বহু ভাষাভাষী একটি দেশ, এবং বিপুল সাহিত্যের সম্ভার ছড়িয়ে রয়েছে চতুর্দিকে।
সেই বিষয়ে কতটা কাজ হচ্ছে? আজকে বানু মুস্তাককে কজন অনুবাদ করছেন, বা আজকে মৃদুলা গার্গকে কতজন অনুবাদ করছেন? আমরা মুন্সী প্রেমচন্দ কিন্তু বাংলাতেই পড়তে পড়েছি। অভ্যস্ত হয়েছি। আমি একটি গল্প পড়েছিলাম গুলজারের লেখা রাভি পার, এটা অনুবাদ করেছিলেন নবনীতা দেবসেন। তিনিও আরেক কিংবদন্তি লেখিকা, আমার অসম্ভব প্রিয়। তার লেখা এই রাভি পার পড়ে আমার অনুবাদক হিসেবে আমার ভীষণ একটা দুঃখের জায়গা যে আমি ইংরেজি, বাংলা এবং কিছুটা হিন্দি ছাড়া আর কোনো ভাষা জানি না। হয়তো আমরা যখন পড়াশুনো করেছি অতটা সুযোগ সুবিধা ছিল না, বা ছিল হয়তো করে ওঠা হয়নি। আরো বিদেশি ভাষা জানলে হয়তো আমি সরাসরি বা অন্য আমাদের দেশেরই অন্য ভাষা, তামিল, তেলেগু, মারাঠি, প্রত্যেকটা ভাষায় দুর্দান্ত সব কাজ হচ্ছে, কিন্তু সেইগুলো সরাসরি আমরা পড়তে পারছি না। অনুবাদ সাহিত্যের মাধ্যমেই একমাত্র আমরা সেইগুলো অবধি পৌঁছতে পারি। সেই কাজ কতটা হচ্ছে? কিন্তু যতটা হওয়া কাম্য ততটা সম্ভবত হচ্ছে না। যেমন আমার কারণ ইচ্ছা, আমরা নিজেদের সাহিত্য নিয়েই খুব যেন সন্তুষ্ট হয়ে থাকি। একদমই। বাইরের দিকটায় বোধহয় ভারতবর্ষের অন্য কোনগুলোতে আমরা অতটা তাকাতে চাই না কোথায় কি হচ্ছে। যেমন কন্নড় সাহিত্যে খুব ভালো কাজ হচ্ছে, অসমীয়াতে ভালো কাজ হচ্ছে, কিন্তু সেইগুলো অবধি পৌঁছানোর রাস্তা আমাদের কাছে খুবই সীমিত। ভবিষ্যতে আমার ইচ্ছে রয়েছে, আমি তো বেশি ভাষা জানি না, এটা আমি আগেই বললাম, এটা আমার একটা ব্যর্থতা, আমার দুঃখ। যদি সম্ভব হয় অন্য কোনো ভাষা শেখার, নিশ্চয়ই শিখবো, শেখার তো কোনো বয়স হয় না। কিন্তু হিন্দি যতটুকু জানি, কিছু কবিতা হিন্দিরও আমি অনুবাদ করি ওই নিজের শখেই। তা হিন্দিতে বিভিন্ন যে সাহিত্য রয়েছে যেগুলো এখনো অবধি স্পর্শ করা হয়নি, সেখান থেকে কিছু যদি অনুবাদের সুযোগ আসে, আমার সেগুলো করার ইচ্ছে রয়েছে। এবং অন্যান্য সাহিত্য আসলে পেশাগত কারণে এবং বিভিন্ন কাজের ফাঁকে পড়ার সময়টাও তো কমে যাচ্ছে ক্রমশ। ইচ্ছা আছে অন্যান্য ভারতীয়, অন্যান্য প্রদেশের ভাষার যে অনুবাদের কাজগুলো, সেগুলোও পড়ে দেখার। আর একটা দিক আছে এই সময়, এই যে বাংলা সাহিত্য, এটা বোধহয় আপনারাও অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন সময়, যেহেতু প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। একদম বাঙালি ছেলে মেয়ে এসে যখন সত্যজিৎ রায়ের লেখাটাও ইংরেজিতে চান, এবং সত্যি সত্যি ফেলুদাও আজকাল ইংরেজিতে অনুবাদ হচ্ছে, এই জায়গাটা কেমন লাগে? এটা সত্যি খুবই অদ্ভুত লাগে। এটা অনেকে বলতেই পারেন, কেন ইংরেজি সাহিত্য যদি বাংলায় অনুবাদ হতে পারে, তাহলে বাংলা সাহিত্য কেন ইংরেজি অনুবাদে হবে না বা মানুষ পড়বে না? অনুবাদ হবে, এবং সেটা যদি বিদেশিরা পড়ে, কেউ যদি পড়ে ঠিক আছে, কিন্তু ফেলুদার যে একদম ভীষণ আমাদের খুব কাছের যে বাঙালি আনাটা, ব্যোমকেশের ওই যে ধুতি, সিগারেট, দুই বন্ধু মিলে আড্ডা দেওয়ার যে ব্যাপার, একটা যে ঘরোয়া সেটআপে বৌঠান বলে অজিত যখন সত্যবতীকে ডাকছেন, এই যে পরিবেশটা, ঠিক এই পরিবেশে কি ইংরেজিতে অনুবাদ করা সম্ভব? বা ঠিক সেইভাবে কি একটি বাঙালি, একটি কিশোর বা যুবক যখন সেটা পড়ছে, সেই যে ফ্লেভারটা, সেই যে স্বাদটা, সেই সুঘ্রাণটা কিন্তু সে পাবে বলে মনে হয় না। তা এটা সত্যি একটু দুঃখজনক বা ব্যর্থতার জায়গা। হয়তো আমরা বাংলা ভাষাটাকে আমাদের পরবর্তী প্রজন্মকে সেইভাবে ভালোবাসতে শিখিয়ে উঠতে পারিনি। এটা একটা আমাদের সত্যি ব্যর্থতার জায়গা। অনুবাদক হিসেবে এরপরে সামনের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যেরকম এই যে আজকে লাতিন আমেরিকার সাহিত্যের বিষয় রয়েছে, বা আজকে জাপানিজ সাহিত্য, এরকম কোনো কিছু কি আমরা উপহার পাবো? আমাদের প্রকাশনার তরফে অনুবাদের বেশ কিছু বিষয় আমরা রেডি করে ভাবনায় রয়েছে। এখন পেশাগত কারণেই সবকিছু আমি বলতে পারছি না, তবে এখন একটা কাজের মধ্যে রয়েছি। খুব শীঘ্রই আগামী 3-4 মাসের মধ্যে হয়তো সেটা প্রকাশিত হবে, পুজোর আগে বইটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি, তারপরে হয়তো প্রকাশ পাবে। শুধু আমি নয়, আমাদের আরো অনেক লেখক অনুবাদের কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বৈচিত্র্য আনার, বিভিন্ন রকমের। এবং আমি ইতিমধ্যে যে দুটো কাজ করেছি, বড় কাজ একক বই হিসেবে, দুটোই ওই জনর ফিকশনে, হরর, সেটা ভৌতিক হোক, অলৌকিক হোক, বা সামাজিক বা অর্থনৈতিক সেই দিক থেকে হোক। কিন্তু পরবর্তীকালে আমার বিভিন্ন রকমের কাজ করার ইচ্ছে রয়েছে অনুবাদের ক্ষেত্রেই। মৌলিক লেখা আমি লিখেছি, ছোট গল্প বেশ কিছু রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় বা লিটল ম্যাগাজিনে, সেগুলো প্রকাশিত, কিন্তু বর্তমানে মৌলিক কিছু খুব একটা আমি সেগুলোতে যুক্ত নই বা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা নেই। অনুবাদ নিয়েই ভাবছি, এবং অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন রসের, বিভিন্ন স্বাদের, এবং সেটা কি ইউরোপের বাইরে? অবশ্যই ইউরোপের বাইরে, আমেরিকান, সব রকমের কাজ নিয়েই
চিন্তা ভাবনা এই যে চলছে। প্রকাশনার থেকে ভাবনার কথা, এই যে আমি যে কথাটা তুলে আনলাম যে বিভিন্ন প্রদেশের যে সাহিত্য সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়া, এটার ভাবনা কি রয়েছে একটি প্রকাশনার সম্পাদক হিসেবে? হ্যাঁ, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। যেমন এর আগে আমরা কয়েকটা মৌলিক কাজ করেছি, যেটা হচ্ছে বিভিন্ন প্রদেশের যে কিংবদন্তি বা মিথগুলো বা লৌকিক দেবদেবী রয়েছে বা অপদেবতা রয়েছে এবং সেইগুলোর যে ঘটনাবলী, এইগুলো নিয়ে আমরা একটা কাজ ইতিমধ্যে করেছি। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন প্রদেশের এক একটি গল্প বেছে নিয়ে সেইগুলোর অনুবাদের কথাও একটা ভাবনা চিন্তায় রয়েছে। তবে সেটা কবে কখন সেটা এই মুহূর্তে এক্ষুনি বলতে পারছি না। যেহেতু অনেকগুলি বইয়ের কথাবার্তা চলছে, তা কবে কোনটা আসবে, কোনটা আগে কোনটা পরে, সেটা একটা সম্মিলিত যৌথ সিদ্ধান্ত, সেটা পরবর্তীকালে হয়তো প্রকাশ পাবে। শ্রোতা বন্ধুরা, এই ক্ষেত্রে যেহেতু সংযুক্তা একজন নিজে অনুবাদক এবং যে প্রকাশনা সংস্থার সম্পাদকও সংযুক্তা, সেই প্রকাশনা সংস্থা যখন অনুবাদ নিয়ে ভাবেন, আমরা তো একটুখানি আমাদের দিক থেকে অনুরোধ রাখতেই পারি বা এটা একটুখানি দাবি আর কি করতেই পারি যে শুধুই ইউরোপ, আমেরিকা বা এই ধরনের সাহিত্য নয়, আমাদের দেশের বিভিন্ন কোণে যেন এই সংস্থাটি একটু তাকিয়ে দেখে। একদম। এবং সংযুক্তার কাছে এই অনুরোধটা বোধহয় আমার শ্রোতা বন্ধুদের পক্ষ থেকেও আমি রাখলাম। একদম, অবশ্যই আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করব। ইতিমধ্যেই ভাবনা চিন্তায় রয়েছে, আমরা ভবিষ্যতেও এটা নিয়ে আরো বেশি করে আলোচনা করে চেষ্টা করব যে এটা যদি এই প্রোগ্রামটাকে সার্থক করে তোলা যায়। এই অনুবাদ নিয়ে যদি কথা বলতে চাই, হয়তো সংযুক্তা আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু তবুও মোটামুটি আমরা হয়তো একই ধরনের ছেলেবেলা পেরিয়ে এসেছি। তাই এর আগেও যে কথা হয়েছে, আমরা যদি বই নিয়ে কথা বলতে শুরু করি, এক একটি করে এক একজন ঔপন্যাসিক নিয়ে বা এক একটি বই নিয়ে কথা বলতে শুরু করি, সে কথা বোধহয় ফুরোবে না। কিন্তু আমাদের সময় তো ফুরিয়ে যায়, আপনারাও জানেন। অতএব আমাদের বিদায় নিতে হয়, সংযুক্তার কাছ থেকেও আমাদের বিদায় নিতে হবে। এবং অনেক ধন্যবাদ আজকে অনেক ব্যস্ত সময়ের মধ্যে এখানে এসে পৌঁছানোর জন্য। খুব ভালো থাকবেন এবং খুব ভালো থাকবেন, আমরা কিন্তু সবাই খুব ভালো থাকবেন। আমরা অপেক্ষা করব নতুন নতুন অনুবাদ সাহিত্যের জন্য। একদম, অসংখ্য ধন্যবাদ।